আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয় ব্যবস্থাপনায় বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে মনে হতে পারে যে আমরা তো পড়ব বাংলা ভাষা ও সাহিত্য, কিন্তু বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এটি জেনে আমাদের লাভ কি? আমরা একথা বলতে পারি যে একটা সাহিত্য রচিত হয় মানব জীবনকে কেন্দ্র করে। মানব জীবন, মানুষের সমাজ সব কিছু সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়। তো যে বাংলা সাহিত্য আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই বাংলা সাহিত্যে বাঙালি জাতির পরিচয়, বাঙালি জাতির যে সমাজ, যে জীবন, বাঙালি জাতি, তাদের জাতির সত্তার পরিচয় আমরা বাংলা সাহিত্যের মধ্যে প্রতিফলিত হতে দেখব। তাই বাংলা সাহিত্য পাঠের আগে আমরা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি দিয়ে আজকের ক্লাস শুরু করব। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেতা আর্য হেতা অনার্য হেতা দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। ভারততীর্থ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন। বাঙালি জাতির উদ্ভব আলোচনা প্রসঙ্গে এর থেকে আর সহজ এবং আমরা বলতে পারি যে প্রাণবন্ত দৃষ্টান্ত আর হতে পারে না। আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতির মানুষ ভারত তথা বাংলাদেশে এসেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও বিভিন্ন মানুষ বাংলাদেশে এসেছে। তাদের সকলের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হয়েছে। অর্থাৎ বাঙালি কোনো মৌলিক জাতি নয়, বাঙালি একটি মিশ্র জাতি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দুটি মানুষের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ বহু অংশে অমিল। তাদের চেহারাগত, তাদের অবয়বগত নানা রকম অমিল আমরা প্রত্যক্ষ করি। দুটি মানুষের এই যে ব্যক্তিগত পার্থক্য, এই পার্থক্য সত্ত্বেও যারা নৃতত্ত্ববিদ, যারা নৃতত্ত্ব নিয়ে চর্চা করেন, তারা বলে থাকেন কোনো এক বিশেষ জনসমষ্টির মধ্যে এমন কতগুলো চেহারা ও অবয়বগত সাদৃশ্য থাকে যার দ্বারা তাদের এক বিশেষ পর্যায়গত করা চলে, এবং কোনো বিশেষ জনশ্রেণীর মধ্যে অবয়বগত সাদৃশ্য নিরূপণ করে নৃতাত্ত্বিক পর্যায়গত করাই নৃতত্ত্ব নিয়ে যারা কাজ করেন সেই নৃতত্ত্ববিদগণের কাজ। নৃতাত্ত্বিক পর্যায় বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি যাদের মধ্যে জিন ও প্রাকৃতিক নির্বাচনের নিরিখে চেহারা ও অবয়বগত কিছু বিশিষ্ট সাদৃশ্য আছে। এই সাদৃশ্যগুলো মোটামুটি এই রকম যে মাথার চুলের বৈশিষ্ট্য, অর্থাৎ মাথার চুল কেমন হয়, মাথার আকৃতি কেমন হয়, চোখের বৈশিষ্ট্য এবং চোখের রং কেমন হয়, মুখের গঠন কেমন হয়, নাকের আকার কেমন হয়, গায়ের রং কেমন হয়, দেহের দৈর্ঘ্য কেমন হয়, এমনকি রক্তের গ্রুপ, এগুলি নিয়েও একটা জাতির এই সাদৃশ্যগুলোর ভিত্তিতে জাতির নৃতাত্ত্বিক পরিচয় উদ্ঘাটন করার চেষ্টা করা হয়। তো আমরা এবার আমাদের বাঙালি জাতির পরিচয় দিতে গিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এইরকমই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির মানুষ বাংলাদেশে এসেছে, এবং বাংলাদেশে যারা স্থায়ী বাসিন্দা বা আদিম বাসিন্দা তাদের সঙ্গে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বাঙালি জাতির পরিচয় বেশ জটিল এবং কিছুটা অস্পষ্ট বটে।
বাঙালি জাতির উদ্ভব আমরা লক্ষ্য করলে বাংলাদেশে যে সমস্ত জনসমষ্টি বা জনগোষ্ঠী এসেছে কিংবা এখানে বাস করেছে তাদের সম্পর্কে আমাদের প্রথমে পরিচয় নিতে হবে, তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমে আলোচনা করব বাঙালির প্রাচীন বা আদিম যে জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশে, সেই জনগোষ্ঠী হলো অস্ট্রিক জনগোষ্ঠী, অর্থাৎ অস্ট্রিক ভাষাভাষীর মানুষ। এই অস্ট্রিক কারা, আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে যারা আদিম অধিবাসী তারাই হচ্ছে অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষ। এবং এই অস্ট্রিকরা এরা ভারতবর্ষের বাইরে থেকে একটা সময় ভারতবর্ষে প্রবেশ করেছিল এমন মনে করতেন বা মনে করেন পণ্ডিতদের একাংশ। তারা বলেন যে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব প্রান্ত কিংবা ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্ত কোন প্রান্ত দিয়ে এই অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষ ভারতবর্ষে এসেছিল সে সম্পর্কে তারা নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না। তবে এই জনগোষ্ঠীকে তারা প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠী বা প্রত্ন অস্ট্রাল গোষ্ঠী এটা এই নাম দিয়ে থাকেন। ভারতবর্ষে এই জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মধ্য ভারত ও পূর্ব ভারতে এই জনগোষ্ঠীর মানুষের বিস্তার ছিল সর্বাধিক। বর্তমান ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলাদেশে সাঁওতাল, মুন্ডারি, ভূমিজ এই যে জনগোষ্ঠীর মানুষ, এই জনগোষ্ঠীর মানুষ অস্ট্রিক যে ভাষা গোষ্ঠী সেই গোষ্ঠীরই মানুষ। এছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রান্তে হো, শবর, খাসি, নিকোবরি, কোল, ভিল, পুলিন্দ, ডোম, চন্ডাল, চেঞ্চু, কুরুম ইত্যাদি আদি অস্ট্রাল গোষ্ঠীর মানুষ বলে মনে করা। অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষের শারীরিক বা অবয়বগত বৈশিষ্ট্য কি ছিল আমরা একবার সেটা দেখে নিই। যে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর যে সমস্ত মানুষ যাদের বললাম সাঁওতাল, হো, মুন্ডা, ভূমিজ ইত্যাদি, তাদের মাথা ছিল অনেকটা লম্বা ও কিছুটা মাঝারি আকৃতির। তাদের চুল ছিল ঢেউ খেলানো এবং তামাটে বর্ণের। চোখের রং ছিল কালো। মুখের গঠন লম্বাটে ও মাঝারি। নাকের গঠন ছিল চওড়া ও চ্যাপ্টা। গায়ের রং ছিল কালো এবং এরা বেঁটে বা খর্বাকায় হতো। আমি একটি চার্টের সাহায্যে বিষয়টি দেখিয়ে দিই। অস্ট্রিক যে জনগোষ্ঠী, সেই অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষ হলেন এরাই সাঁওতাল, মুন্ডারি, হো, শবর, ভূমিজ, খাসি, নিকোবরি, কোল, ভিল, পুলিন্দ, ডোম, চন্ডাল, চেঞ্চু, কুরুব ইত্যাদি। এবং এদের চেহারা ও অবয়বগত যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি এইরকম যে এদের মাথার বৈশিষ্ট্য লক্ষ্য করলে আমরা দেখব যে মাথা হচ্ছে লম্বা ও মাঝারি। চুলের বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যাবে চুল হচ্ছে ঢেউ খেলানো ও তামাটে। চোখের রং ও বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখব তাদের চোখ কালো এবং মুখের যে গঠন সেই গঠন অনেকটা লম্বাটে ও মাঝারি। নাকের গঠন চওড়া ও চ্যাপ্টা এবং তাদের গায়ের রং কালো এবং দেহের দৈর্ঘ্য বেঁটে। অস্ট্রিক ভাষাভাষী মানুষের এই শারীরিক বৈশিষ্ট্য আমরা প্রত্যক্ষ করতে পারি। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় যে গোষ্ঠী বাংলাদেশে ছিল তাদের কথা। এমনও অনুমান করা হয় যে অস্ট্রিকদেরও অনেক আগে বাংলাদেশে একটি আদিম জনগোষ্ঠীর মানুষ বসবাস করত। তারা নেগ্রিটো বা নিগ্রোবটু নামে পরিচিত এবং
ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই নেগ্রিটো বা নিগ্রোবটু মানুষের রক্তধারার সন্ধান পাওয়া গেছে, বিশেষত বিহারের রাজমহল পাহাড়ে, পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে, নিম্নবর্ণের বহু জায়গায়, ময়মনসিংহের পার্বত্য অঞ্চলে এই নেগ্রিটো বা নিগ্রোবটু মানুষের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রিকদেরও আগে এই যে নেগ্রিটো বা নিগ্রোবটু মানুষ বাংলাদেশে বসবাস করত, তাদের শারীরিক কাঠামো কেমন ছিল, তাদের চেহারা ও অবয়বগত বৈশিষ্ট্য কেমন ছিল, তা আমরা একবার দেখে নিই। একটা চার্টের সাহায্যে আমরা বিষয়টি দেখাই। এই যে নেগ্রিটো গোষ্ঠীর মানুষ, এরা ভারতবর্ষের বিশেষত বিহারের রাজমহল পাহাড়ে, সুন্দরবন অঞ্চলে, নিম্নবঙ্গের বহু জায়গায়, ময়মনসিংহের পার্বত্য অঞ্চলে, এমনকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু এই জনগোষ্ঠীর মানুষের সন্ধান পাওয়া গেছে। এদের অবয়বগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে আমরা দেখতে পাই এদের মাথা আকৃতি অনেকটা লম্বা ও মাঝারি প্রকৃতির। মাথার চুলের বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় ঘন কালো এবং কোঁকড়ানো চুল, চোখের রং কালো, এবং মুখের বৈশিষ্ট্য লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে লম্বাটে এবং ঠোঁট পুরু ও উল্টানো, এমন ছিল তাদের মুখের গঠন। নাকের আকার লক্ষ্য করলে দেখা যায় যে এদের নাক মোটা ও চ্যাপ্টা, গায়ের রং কালো, দেহের দৈর্ঘ্যের দিক থেকে এরা অনেকটাই খর্বকায়। এই নেগ্রিটো গোষ্ঠীর মানুষ আমরা আমাদের আদিম জনগোষ্ঠী বলে আমাদের পণ্ডিতরা মনে করে থাকেন, কিন্তু এদের সেভাবে কোনো পরিচয় সেভাবে না পাওয়ার জন্যে অনেকে নেগ্রিটো জনগোষ্ঠীর অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই অস্ট্রিক জনগোষ্ঠীর সঙ্গে নেগ্রিটো জনগোষ্ঠীর মিলন ঘটে, তাদের মেলামেশা হয় এবং তারা একটা সময় একটা রূপে তারা রূপান্তরিত হয়। তাদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের ফলে একটা আদিম জনগোষ্ঠী তৈরি হয়। এরপর বাংলাদেশে এসেছিল দ্রাবিড় গোষ্ঠীর মানুষ। পণ্ডিতরা অনুমান করেন এই দ্রাবিড় গোষ্ঠীর মানুষরা ভূমধ্যসাগরীয় অঞ্চলের অধিবাসী ছিলেন। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে এদের আগমন ঘটে। বিশেষত এই দ্রাবিড় গোষ্ঠী সম্পর্কে বলা হয় এদের একটা শাখা সুমেরীয় সভ্যতা, সেই সুমেরীয় সভ্যতার প্রবর্তন করেছিল। আর এদের আরেকটি শাখা যারা ভারতবর্ষে এসেছিল, তারা হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান প্রভৃতি অঞ্চলে সিন্ধু সভ্যতার প্রবর্তন করেছিল। এবং একটা সময় এই দ্রাবিড় গোষ্ঠীর মানুষ আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে বাংলাদেশে চলে আসে এবং তাদের একটি ধারা দক্ষিণ ভারতেও সেদিকেও চলে যায়। বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতেও তারা চলে যায়। আর তাদের একটি শাখা তারা আমাদের বাংলাদেশ, বিশেষ করে পূর্ব ভারতে তারা চলে আসে এবং আমাদের বাংলাদেশে যে অস্ট্রিক এবং দ্রাবিড় গোষ্ঠীর মানুষ ছিল, এই নেগ্রিটো বা নিগ্রোবটু মানুষ ছিল, সেই অস্ট্রিক এবং নিগ্রোবটু মানুষের সঙ্গে তাদের সহাবস্থান ঘটে এবং তারা দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর সঙ্গে একটা সময় নেগ্রিটো গোষ্ঠীর সঙ্গে তারা মিশে যায়। এই মানুষরা বিশেষত ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে এদেরকে প্রত্যক্ষ করা যায়, আমরা সেটি যদি দেখি তাহলে দেখব যে তামিলনাড়ু, তেলেগু, মালয়ালম, কন্নড়, গন্ডি, কুই, কোন্দ, পর্জি ইত্যাদি ভাষাভাষী যে মানুষ আমাদের দক্ষিণ ভারতে রয়েছে, সেই দক্ষিণ ভারতের এই মানুষদের মধ্যে দ্রাবিড় গোষ্ঠীরই প্রভাব রয়েছে এবং তারাই দ্রাবিড় গোষ্ঠীর মানুষ এবং এদের ভাষা বলা হয়ে থাকে দ্রাবিড়
আর এই ভাষার নামেই এরা দ্রাবিড় নামে পরিচিত হয়। তো এদের চেহারা ও অবয়বগত বৈশিষ্ট্য কেমন ছিল আমরা এবার সেটি দেখে নিই। দ্রাবিড় গোষ্ঠীর যে মানুষ বাংলাদেশে এসেছিল তাদের চেহারা ও অবয়বগত যে বৈশিষ্ট্য পণ্ডিতরা প্রত্যক্ষ করেছেন তা এমন যে তাদের মাথার বৈশিষ্ট্য ছিল কিছুটা লম্বা এবং মাঝারি আকৃতির মাথা। মাথার চুলের বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় যে ঢেউ খেলানো তাদের মাথার চুল এবং কালো। চোখের রং ছিল তাদের কালো। মুখমণ্ডলের আকৃতি ছিল গোল ও মাঝারি আকৃতি। তাদের নাকের যে আকার সেই আকার ছিল ছোট ও চওড়া এবং গায়ের রং ছিল ময়লা। আর দৈর্ঘ্যের দিক থেকে এরা ছিল মাঝারি আকৃতির মানুষ। এভাবে বাংলাদেশে অস্ট্রিক, নেগ্রবটু ও দ্রাবিড় গোষ্ঠীর মানুষের সংমিশ্রণ ঘটে। দ্রাবিড়দের পর বাংলাদেশে আরেকটি যে জনজাতি এসেছিল আর্য আগমনেরও বহু পূর্বে, তারা ভোট চৈনিক বা ভোট চীনা গোষ্ঠীর মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার মঙ্গোলীয় ও ভোট চৈনিক জাতির কয়েকটি শাখা ভারতবর্ষে এসেছিল এবং এই শ্রেণীর মানুষ এরা কিরাত বা প্রত্ন মঙ্গোলয়েড গোষ্ঠী নামে পরিচিত। প্রত্ন মঙ্গোলয়েড গোষ্ঠীর মানুষেরা তাদের বিস্তার সীমাবদ্ধ রেখেছিল অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম প্রভৃতি রাজ্যে, এমনকি ত্রিপুরা রাজ্যেও এদেরকে প্রত্যক্ষ করা যায়। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব প্রান্তে সেখানেও কিন্তু আমরা এই প্রত্ন মঙ্গোলয়েড বা ভোট চৈনিক গোষ্ঠীর মানুষদের প্রত্যক্ষ করতে পারি। দার্জিলিং, জলপাইগুড়ি প্রভৃতি অঞ্চলে এদের লক্ষ্য করা যায়। এদের চেহারা বা এদের অবয়বগত বৈশিষ্ট্য কেমন ছিল এবার আমরা সেটি এক নজরে দেখে নিই। প্রত্ন মঙ্গোলয়েড গোষ্ঠীর মানুষদের চেহারা ও অবয়বগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় যে এদের মাথা ছিল গোল বা বিস্তৃত। মাথার চুলের বৈশিষ্ট্য ছিল এদের চুল ছিল সোজা। চোখের রং ঈষৎ ধূসর ও ছোট আকৃতির চোখ। মুখের বৈশিষ্ট্য ছিল মুখ অনেকটাই ছিল ছোট। নাকের আকার চ্যাপ্টা ও ছোট। গায়ের রং কিছুটা বাদামি ও পিত মেশানো এবং দৈর্ঘ্যের দিক থেকে ছিল এরা মাঝারি আকৃতির এবং তাদের সমস্ত শরীরে এক প্রকার লোমহীনতা এটা লক্ষ্য করা যায়, অর্থাৎ গায়ে তাদের লোম প্রায় লক্ষ্য করা যায় না। প্রত্ন মঙ্গোলয়েড গোষ্ঠী এরাও অস্ট্রিক, নেগ্রবটু এবং দ্রাবিড় গোষ্ঠীর মানুষের সঙ্গে বাংলাদেশে মিলেমিশে একাকার হয়ে যায়। এরপর বাংলাদেশে প্রবেশ করেছিল আলপীয় আর্যরা। এদের ভাষা ছিল আর্য, তাই এদেরকে আর্য বলা হয়। এরা আউটার এরিয়ান বা বহিরাগত আর্য নামে পরিচিত। জাতিতত্ত্ববিদ হর্নলের মতে আমরা বলতে পারি যে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল দুবার। দ্বিতীয়বারে আর্যদের আক্রমণে, অর্থাৎ দ্বিতীয়বারের আর্যরা হচ্ছে নর্ডিক আর্য, সেই নর্ডিক আর্যদের আক্রমণে প্রথমবারের আর্যরা অর্থাৎ আলপীয় আর্যরা এরা বাংলাদেশে প্রবেশ করে এবং এরা ভারতবর্ষে প্রবেশ করেছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। পরবর্তী সময়ে নর্ডিক আর্যদের তাড়া খেয়ে এক প্রকার এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশেও এসে এরা পৌঁছায়।
এই আর্যরা ছিল, অর্থাৎ আল্পীয় আর্যরা ছিল অবৈদিক, যজ্ঞ ধর্ম বিরোধী, গোলমুন্ড আর্য, এবং এদেরকে বলা হয়ে থাকে গোলমুন্ড বহিরার্য। অর্থাৎ বেদের রচয়িতা এরা ছিল না, বেদের রচয়িতা ছিল পরবর্তী সময়ে ভারতবর্ষে আগত নর্ডিক আর্যরা। ভারতবর্ষে এই যে আর্যরা, আল্পীয় যে আর্য, সেই আল্পীয় আর্যদেরকে বলা হয়ে থাকে আলপদিনারীয় আর্য। ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশে যে জাতিসত্তা গড়ে উঠেছে, সেই জাতিসত্তার মধ্যে এই আল্পীয় আর্য এবং অস্ট্রিকদের প্রভাব সর্বাধিক। যে জনজাতি গড়ে উঠেছে সেখানে আল্পীয় আর্য এবং অস্ট্রিক আর্যদের প্রভাব সর্বাধিক বলে পণ্ডিতরা। ভারতবর্ষে যে আল্পীয় আর্যদের আগমন ঘটেছিল, সেই আল্পীয় আর্য গোষ্ঠীর মানুষদের দুটি শাখা, তারা কিভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, তাদের অবয়বগত বৈশিষ্ট্য কি ছিল, আমরা এবার একটি চার্টের সাহায্যে বিষয়টি দেখাই। আল্পীয় আর্য গোষ্ঠীর যে মানুষেরা ভারতবর্ষে এসেছিল, তাদের একটি শাখা সিন্ধু, কাথিয়াবাড়, গুজরাট, মহারাষ্ট্র হয়ে তামিলনাড়ু পৌঁছায়, আর আরেকটি শাখা পূর্ব উপকূল ধরে ওড়িশা ও বাংলায় এসে পৌঁছেছিল। এই আল্পীয় আর্যদের চেহারা ও অবয়বগত বৈশিষ্ট্য কি ছিল তা আমরা এবার দেখে নিই। এদের মাথা ছিল গোল বা বিস্তৃত, এদের মাথার চুল ছিল কালো ও ঢেউ খেলানো, চোখের রং ছিল কালো এবং লম্বাটে ছিল তাদের মুখের গঠন। তাদের নাক ছিল লম্বা বা টিকালো, গায়ের রং ফর্সা অথচ বাদামি আভাযুক্ত ছিল এবং দৈর্ঘ্যের দিক থেকে এরা ছিল মাঝারি বা দীর্ঘ, অর্থাৎ লম্বায় ছিল এরা অনেকটাই বেশি। এই যে আল্পীয় আর্য, এই আল্পীয় আর্যরা ভারতবর্ষের অন্যান্য যে জনজাতি তাদের সঙ্গে মিলে গিয়েছিল, আর বাংলাদেশে অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, নিগ্রোবটু এই মানুষদের সঙ্গে তাদের সহাবস্থান ঘটে এবং তাদের সঙ্গে তারা মিলেমিশে একাকার হয়ে যায়। এই আল্পীয় আর্যরা পরবর্তী সময়ে অনুলোম এবং প্রতিলোম বিবাহের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিসত্তার সঙ্গে একাকার হয়ে যায়, অর্থাৎ উচ্চ শ্রেণীর পুরুষের সঙ্গে নিম্ন শ্রেণীর নারীর যে বিবাহ, সেই বিবাহকে অনুলোম প্রথা বলা হয়। আর ঠিক এর বিপরীত, উচ্চ শ্রেণীর নারীর সঙ্গে নিম্ন শ্রেণীর পুরুষের যে বিবাহ, সেটিকে বলা হয়ে থাকে প্রতিলোম ব্যবস্থা। এই অনুলোম এবং প্রতিলোম ব্যবস্থার দ্বারা আর্যরা ভারতবর্ষের, বিশেষত বাংলাদেশের যে জনজাতি, সেই জনজাতির সঙ্গে তারা মিলেমিশে গিয়েছিল। এরপরও আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে মুসলিম আগমন ঘটে এবং এই মুসলিম আগমনের পর সেই মুসলিম রক্তের সঙ্গে বাঙালি রক্তের সংমিশ্রণ ঘটে এবং তারাও, অর্থাৎ বহিরাগত মুসলিমরাও বাঙালি যে জনজাতি, বাংলাদেশের যে জনজাতি, তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এবং একটি জাতি হিসাবে গড়ে ওঠে। বাঙালি জাতির এই যে মিশ্রণ, বাঙালি জাতির এই যে সংকরায়ন, এটিকে লক্ষ্য করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, প্রথমে কোল জাতীয় অনার্য, তারপর দ্রাবিড় শ্রেণীর অনার্য, আর সবশেষে আর্যদের সংমিশ্রণে
বাঙালি জাতি গড়ে উঠেছে। অবশ্য বঙ্কিমচন্দ্র যখন একথা বলেছিলেন তখন প্রত্নমঙ্গলয়েড এবং নেগ্রোবটু এই যে গোষ্ঠী, এই গোষ্ঠী নিয়ে তত বেশি আলোচনা শুরু হয়নি, আর সেভাবে আলোচনা তখন শুরু হয়নি। সে কারণে বঙ্কিমচন্দ্র বাঙালি জাতির উদ্ভব বলতে গিয়ে প্রত্নমঙ্গলয়েড এবং নেগ্রোবটু জাতিকে তিনি বাদ দিয়েছেন। তো এভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বর্তমানে বাঙালি জাতির দিকে তাকালে আমরা দেখব বাঙালি জাতির মধ্যে কখনো অস্ট্রিকদের বৈশিষ্ট্য, কখনো নেগ্রোবটুদের বৈশিষ্ট্য, কখনো আর্যদের বৈশিষ্ট্য, কখনো প্রত্নমঙ্গলয়েড গোষ্ঠীর মানুষের বৈশিষ্ট্য আমরা প্রত্যক্ষ করতে পারি। অর্থাৎ বাঙালিদের মধ্যে কেউ আমরা আকারে দীর্ঘ, কারুর নাক টিকালো, কারুর নাক চওড়া মোটা এবং ছোট, কারুর চুল সোজা এবং বাদামি আভাযুক্ত, কারুর মাথা বিস্তৃত, মুখমণ্ডল বিস্তৃত কিংবা গোলাকার, এটা আমরা যেমন প্রত্যক্ষ করতে পারি। গায়ের রঙের দিক থেকেও যদি লক্ষ্য করি বাঙালিদের, তাহলে দেখবো আমাদের কেউ ফর্সা, আবার কেউ কালো রঙের, কারোর চুল ঢেউ খেলানো, এমনও আমরা প্রত্যক্ষ করতে পারি। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে আমরা বলতে পারি যে বাঙালি কোনো একক জাতি নয়, বাঙালি কোনো মৌলিক জাতি নয়, বাঙালি একটি মিশ্র জাতি। অর্থাৎ বাঙালির মধ্যে একদিকে যেমন অনার্য, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় গোষ্ঠীর এবং প্রত্নমঙ্গলয়েড গোষ্ঠীর মানুষের সংমিশ্রণ যেমন ঘটেছে, তাদের রক্তধারা যেমন মিশেছে, ঠিক তেমনি বহিরাগত আর্য রক্তধারাও বাঙালি রক্তের মধ্যে সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে। বাঙালি জাতির উদ্ভবকে আমরা একটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে পারি যে বাংলাদেশে প্রাচীন অধিবাসী ছিল নেগ্রিটো বা নেগ্রোবটু, তাদের সঙ্গে অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষের সংমিশ্রণ ঘটে, আর তারও পরবর্তী সময়ে দ্রাবিড় জনগোষ্ঠীর সংমিশ্রণ ঘটে। নেগ্রিটো, অস্ট্রিক এবং দ্রাবিড় এরাই হলো ভারতবর্ষের প্রাচীন অধিবাসী। এদের সঙ্গে বহিরাগত হিসাবে এসে যোগ হয় ভোটচিনীয় বা মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষ, আর যোগ হয় আর্য ভাষাভাষী গোষ্ঠীর মানুষ। এইভাবে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় এবং আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। বাঙালি জাতির উদ্ভব আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবং এই আলোচনা থেকে আমাদের একটি বিষয় স্পষ্ট হলো যে বাঙালি একটি মিশ্র জাতি বা সংকর জাতি। এবার এই টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদের আলোচনা থেকে আসতে পারে বাঙালি বলতে কাদের বলা হয়, বাঙালি জাতির উদ্ভব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে বাঙালি একটি সংকর জাতি বা মিশ্র জাতি, আলোচনা করো। 3 আসতে পারে বাঙালি জাতির মধ্যে বিভিন্ন জাতিসত্তার যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তার দৃষ্টান্ত দিয়ে আলোচনা করো। ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে অনুলোম প্রথা কি, প্রতিলোম প্রথা কি, ছোট প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা আসতে পারে। এছাড়া সংক্ষেপে অস্ট্রিক গোষ্ঠীর মানুষের বৈশিষ্ট্য, দ্রাবিড় গোষ্ঠীর মানুষের বৈশিষ্ট্য, আলপীয় আর্যদের শারীরিক বা অবয়বগত যে বৈশিষ্ট্য, প্রত্নমঙ্গলয়েড গোষ্ঠীর যে শারীরিক এবং অবয়বগত বৈশিষ্ট্য, তার পরিচয় দিয়ে বাঙালি জাতির মধ্যে এই বৈশিষ্ট্যগুলি কিভাবে মিশে গেছে তা আলোচনা করো।
আজ আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সবশেষে একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের যদি এই বিষয় থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আলোচনা যদি অপছন্দ হয়, আমাদের আলোচনা যদি ভালো না লাগে, তাহলে কমেন্ট বক্সে যদি মন্তব্য করেন আপনারা বা তোমরা যদি মন্তব্য করো, তাহলে আমরা পরবর্তী সময়ে আমাদের পাঠদান আরো সুমার্জিত করতে সমর্থ হব। আজ এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো।